বিয়ের রাতে পাত্র আমাকে বিয়ে করতে অস্বীকার করে দিল। লগ্নভ্রষ্ট হওয়ার ভয়ে আমার কাছে টিউশন পড়া এক ছেলের সাথে আমার মা আমার বিয়ে দিয়ে দেন, যার বয়স মাত্র 16 বছর। এসব দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হলো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সেই ছেলেকে বলে ডিভোর্স নিয়ে নেব, কারণ আমি তাকে বাচ্চা ভাবতাম। কিন্তু পরের রাতে সে আমার... নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের মর্মাহত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমার বিয়ে, আর নিজের বিয়ে নিয়ে আমি খুব খুশি। আমার নাম পায়েল। আমি একটি ইউনিভার্সিটিতে পড়ি। আমি একটা গরিব পরিবারের মেয়ে, কিন্তু আমার মা বাবা আমাকে ভালো শিক্ষা দিয়েছেন। আমি আমার ইউনিভার্সিটির ব্রাইট স্টুডেন্ট ছিলাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় রঞ্জনকে আমার পছন্দ হয়ে গেছিল। রঞ্জন খুবই হ্যান্ডসাম আর ভালো ছেলে। সেও আমাকে পছন্দ করত, কারণ আমি দেখতে এত সুন্দর ছিলাম যে আমাকে যেই দেখত সেই আমার উপরে ফিদা হয়ে যেত। আমাদের দুজনের 1 বছর আগে ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। ও 3rd সেমিস্টারের ছাত্র ছিল আর আমি নতুন ছিলাম। সেই দিন রঞ্জন ক্লাস খুঁজতে আমাকে সাহায্য করেছিল। আমার ওর চেহারার থেকেও ওর স্বভাব বেশি ভালো লেগেছিল। ধীরে ধীরে আমরা দুজন কথাবার্তা বলা বাড়াতে লাগলাম। তারপরে একদিন ও আমাকে প্রপোজ করে দিল। সেই দিন আমার খুশির ঠিকানায় রইল না। ইউনিভার্সিটি থেকে বাড়িতে ফিরে আমি আমার স্টুডেন্টকেও ছুটি দিয়ে দিলাম, কেননা আমার মাথা থেকে রঞ্জনের খেয়াল যাচ্ছিলই না। সেই দিন আমি ওকে কোনো জবাব দিইনি, কিন্তু আমি চাইতাম যে আমাদের দুজনের সম্পর্ক মজবুত হোক আর ও আমাকে বিয়ে করে নিক। পরের দিনই আমি ওকে এই কথাটা বললাম আর ও এটার জন্য রাজি হয়ে গেল। বাড়িতে এসে আমি আমার মাকে সব কিছু বললাম। মায়ের ভয় ছিল আমার বাবা কিছু না বলে দেয়, কেননা সে একটু পুরনো চিন্তাভাবনার লোক। কিন্তু আমি জানতাম যে বাবা নিশ্চয়ই আমার ইচ্ছার সম্মান করবে। বাবা রঞ্জনের সাথে আমার সম্বন্ধ মেনে নিল, আর ঠিক সেরকমই রঞ্জনের বাড়ির লোকও মেনে নিয়েছিল। আমার মা আমাকে বলল যে রঞ্জনকে বল ও যেন ওর বাড়ির লোকেদের নিয়ে আসে। আমি সেটা রঞ্জনকে বললে মোটামুটি 1 সপ্তাহ পর রঞ্জনের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসে। এত কিছু এত তাড়াতাড়ি আর এত পারফেক্ট কিভাবে হতে পারে? এই সমস্ত কিছু আমার কোনো স্বপ্নের থেকে কম হতো না, কেননা আমি সব সময় শুনেছি যে যেখানে ভালোবাসা হয় সেখানে সমাজ বাধা হয়ে দাঁড়ায়। আর আমার কাহিনীতে এরকম কিছুই হয়নি। আর আমি আমার কাহিনীটাও এরকমই হ্যাপি এন্ডিং চাইতাম। রঞ্জনের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে আমার কিছুটা অদ্ভুত লেগেছিল। আমার এরকম মনে হয়েছিল যেন তারা এই সম্বন্ধ নিয়ে খুশি না, কিন্তু আমি এই জিনিসটা ইগনোর করে দিলাম। সেই সময় আমার খুশির আনন্দে কিছুই নজরে পড়ছিল না, কিন্তু কেউ একজন ছিল যে আমার এই খুশিতে খুশি ছিল না। প্রায় 4 মাস পরে আমাদের বিয়ের দিন ঠিক হয়েছিল, আর এই 4 মাসও দেখতে দেখতে পার হয়ে গেছে। আমি রঞ্জনের বউ হওয়ার জন্য খুব উদগ্রীব ছিলাম, আর খুব খুশিও ছিলাম যে আমি আমার ভালোবাসা পেতে চলেছি। আজকে আমি মেহেন্দি আর শাড়ি পরেছি। আমি খুব খুশি যে সময় আসতে চলেছে। সেই ব্যাপারে চিন্তা করে পুলকিত হচ্ছিলাম, কিন্তু আমি কি জানতাম যে সময় আসছে সেটা আমার জীবনকে পুরো পাল্টে রেখে দেবে। আশীর্বাদের দিনের পুরনো স্মৃতি ভাবছিলাম। সেদিন একটা জিনিস আমার হৃদয় ভেঙে দিয়েছিল, কিন্তু আমি চাইতাম না যে কোনোভাবে কোনো বাধা ছাড়াই বিয়ে হয়ে যায়। কেননা রঞ্জনের মা আমাকে বলেছিল যে আমি তো আমার ছেলের বিয়ে এত তাড়াতাড়ি দিতে চাইতাম না, আর বিয়েও দিতাম তো নিজেদের মতো পরিবারেই দিতাম। আমি সবসময় নিজের ছেলের জন্য বড়লোক ফ্যামিলির মেয়ে চাইতাম। রঞ্জনের মায়ের এই কথা শুনে সেই সময় আমি বুঝতে পারিনি, কিন্তু তার কথার পরিণাম পরে যেটা বের হলো সেটা বলার মতো না। সেই সময় তো আমি এটা ভেবে তার কথা সহ্য করে নিয়েছিলাম যে রঞ্জনের সাথে বিয়ে হওয়ার পরে আমি তার হৃদয় জিতে সব কিছু ঠিক করে দেব। কিন্তু হয়তো আমার কপালে এসব কিছুই ছিল না। আমি বউ হয়ে বসে নিজের বরের অপেক্ষা করছিলাম, কিন্তু রঞ্জন বরযাত্রী নিয়ে এলোই না। সেই দিন আমার হৃদয় ভেঙে গেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে সেই লোক যার উপর আমি এতটা ভরসা করেছিলাম। তাহলে কি ও নিজের বাড়ির লোকেদের কথায় এসে গেছে? রঞ্জন কি আমাদের এতদিনের ভালোবাসা ভুলে গেছে? যখন আমি এই সব কিছু চিন্তা করছিলাম তখনই আমি কারোর ধপ করে পড়ার আওয়াজ পেলাম। আমি আমার চিন্তা থেকে বেরিয়ে দেখলাম যে আমার মা মাটিতে পড়ে গেছে। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। আমার মা এই ঘটনার ধাক্কায় অজ্ঞান হয়ে গেছে।
আমার বাবার অবস্থাও খারাপ। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি একেই এত দুঃখ সহ্য করছি, তাই আরও কিছু হারানোর ভয় পেতে লাগলাম। আমার চোখ থেকে লাগাতার জল পড়তে লাগলো। আমার আর আমার পরিবারের অবস্থা দেখে সেখানে উপস্থিত একটা লোকের হৃদয় কষ্ট অনুভব হয়েছিল। তাই সে তাড়াতাড়ি এগিয়ে এসে আমার সাহায্যে মাকে ঘরের মধ্যে নিয়ে এলো। তারপর ডাক্তারকে ক্লিনিক থেকে ডেকে আনলো। ডাক্তার মাকে দেখে বলল যে টেনশনের কারণে এরকম হয়েছে, আর যেন এনাকে কোনো টেনশন না দেওয়া হয়, না হলে এনার জীবনের জন্য ভয়ানক হতে পারে। ব্যাস এইটা সাধারণ অ্যাটাক ছিল বলে ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে দিল। যে আমার সাহায্য করেছিল সে একটা 16 বছরের ছেলে। আমি সেই ছেলেটাকে দেখে খুব ভাবুক হয়ে গেছিলাম, কেননা এত বড় বিয়েতে কেউ একজনও আমার সাহায্য করেনি। আর এই একটা 16 বছরের ছেলে কোনো কিছু না ভেবেই আমার সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমি সানিকে বললাম যে আমার বাবাকে ঘর অবধি ছেড়ে এসো। সানি আমার একজন ছাত্র যে আমার বাবাকে সাহায্য করলো, কেননা আমার বাবা আমার সম্বন্ধ ভাঙার কারণে ভেঙে পড়েছিল। প্রায় 1.5 ঘন্টা পরে মায়ের জ্ঞান ফিরল। সেই সময়েই সানির মা লক্ষ্মী আন্টি মায়ের কাছে এসে বসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। সানির মা আর আমার মা খুব ভালো বান্ধবী। সানির মা আমার মায়ের সমস্ত বিপদে পাশে দাঁড়াতো, কিন্তু আমি জানতাম না যে লক্ষ্মী আন্টি আমার মায়ের কাছে এই কথা বলবে যে সে আমার বিয়ে নিজের সানির সাথে দিতে চায়। লক্ষ্মী আন্টির এই কথাটা আমার মায়ের ঠিক মনে হলো, আর তিনি কোনো চিন্তা ভাবনা না করেই হ্যাঁ বলে দিলেন। কিন্তু আমি এতে রাজি ছিলাম না। যখন আমি এই জিনিসটা জানতে পারলাম তখন আমি পুরো বাড়ি মাথায় করে নিলাম, কেননা আমি নিজের স্টুডেন্টকে কিভাবে বিয়ে করতে পারি। আর এমনিতেও সানি শুধুমাত্র 16 বছরের, ও কিভাবে এই সম্পর্ক পালন করবে? ও কি এই সম্পর্কে দায়িত্ব বুঝতে পারবে? কিন্তু না জানি কেন এই কথাটা আমার মা আর লক্ষ্মী আন্টি বুঝতে পারছিল না। আমি তাদেরকে এই কথাটা বোঝাতে চাইলাম, কিন্তু আমার মা আমার কোনো কথা শুনলই না। উল্টে মা আমাকে ধমকি দিতে লাগলো, বলতে লাগলো যদি তুই এই বিয়েতে রাজি না হোস তাহলে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। মায়ের মতো বাবাও কোনো না কোনোভাবে সানির সাথে আমার বিয়ে দিতে চাইছিল। এরপরে মা জোর করে আমার বিয়ে সানির সাথে দিয়ে দিল। আমাদের বিয়ে 7 পাক ঘোরার সময় আমার চোখ থেকে টপ টপ করে জল মাটিতে পড়ে যাচ্ছিল। আমার পা আমার সাথ দিচ্ছিল না। আমি তখনও বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। এভাবেই আমাদের বিয়ে হয়ে গেল, আর বিদায়ের সময়ও এসে গেল। আর আমার মা বাবা আমাকে আশীর্বাদ দিয়ে বিদায় করে দিল। আমার এরকম মনে হচ্ছিল যেন আমি তাদের জীবনে একটা বোঝা, তাই তারা যে কোনোভাবে সেই বোঝা নামিয়ে দিয়েছে। তাতে আমার বিয়ে যার সাথেই হোক। এরকম না যে সানি কোনো ভালো ফ্যামিলির ছেলে, না ও খুব ভালো ফ্যামিলির ছেলে। লক্ষ্মী আন্টি আমাকে খুব ভালোবাসতো। সানি তার একমাত্র সন্তান। লক্ষ্মী আন্টিদের অনেক সম্পত্তি আর সেই সমস্ত কিছু সানির হবে। বিদায়ের পরে যখন আমি তাদের বাড়িতে পৌঁছালাম তখন তারা আমার আপ্যায়ন খুব ভালোভাবে করেছিল, কিন্তু আমার হৃদয় এই সব জিনিসের জন্য তৈরি ছিল না। মোটামুটি রীতিনীতি পালন করার পরে লক্ষ্মী আন্টি আমাকে ঘরের মধ্যে বসিয়ে বেরিয়ে গেল, কিন্তু সানি সারা রাত ঘরের মধ্যে আসেনি। আমি কান্না করতে করতে ঘুমিয়ে গেছিলাম, আর সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে আমি ওকে বলবো ও যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। পরের দিন ঘরের মধ্যে আসা সূর্যের কিরণ আমাকে জাগালো, আর যখন আমি চোখ খুললাম তখন দেখলাম যে সানি আমার পায়ের কাছে বসে। আমি হঠাৎ করে চমকে উঠে বসে পড়লাম। আমার এরকম মনে হচ্ছিল যে ও সারা রাত না ঘুমিয়ে আমার ওঠার অপেক্ষা করছিল। আমি ওকে কিছু বলতে চাইতাম, কিন্তু লজ্জার কারণে কিছু বলতে পারলাম না। আমার নিজেকে খুব নিচু মনে হচ্ছিল। সানি আমাকে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? হয়তো ও বুঝতে পেরে গেছে যে আমি ওর সাথে কথা বলতে সংকোচ অনুভব করছি। আমি ওকে জবাব দিলাম, আমি ঠিক আছি। আমার কথা শুনে ও বলতে লাগলো যে আপনি বলুন, আমি শুনছি। আমি ওকে উদাস স্বরে বললাম, এই সব কিছু হওয়া উচিত ছিল না, তাই আমি চাই যে আমরা আলাদা হয়ে যাই। আমি জানি তুমি এই সম্পর্কে রাজি নও, আর না তো তুমি এখনও এই সম্পর্কে দায়িত্ব সম্বন্ধে জানো। তোমার এখনও বয়স হয়নি, আর না তো আমি এই সম্পর্কে খুশি। আমার কথা শুনে সানি আমাকে বলল, আপনাকে কে বলেছে যে আমি বিয়ের মতো সম্পর্ককে বুঝতে পারবো না? এটা বলেই ও উঠে বাথরুমে চলে গেল, আর আমি সেখানেই বসে রইলাম। এই সব কথা আর আগে রাতের ঘটনা চিন্তা করতে করতে আমার চোখ থেকে লাগাতার জল পড়ছিল। সানি বাথরুমেই ছিল। তখনই দরজায় টোকা পড়ল। আমি উঠে দরজা খুলে দেখলাম
এ বাড়ির চাকর নাস্তার কথা জিজ্ঞেস করতে এসেছে। আমি তাকে বললাম যে সানি ফ্রেশ হচ্ছে, আমরা আসছি। এইটা শুনে সে চলে গেল আর সানি ফ্রেশ হয়ে বাইরে এলো। এরপরে আমি হাত মুখ ধুতে চলে গেলাম। আমি হাত মুখ ধুয়ে ফিরে এসে সানিকে বললাম যে নাস্তার জন্য আমাদেরকে চাকর ডাকতে এসেছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি সানির সাথে সবার সামনেই কথা বলবো। নিচে গিয়ে দেখলাম সেখানে আমার মা বাবাও এসে বসে আছে। তাদের দেখে আমার খুব কান্না আসছিল, কিন্তু না তো আমি আমার বাবার সঙ্গে কথা বললাম আর না তো তাদের সামনে কান্না করলাম। বরং আমি তাদের সামনে বলতে শুরু করে দিলাম যে আমি এখানে থাকতে চাই না, আমার ডিভোর্স চাই। এ কথা বলার সাথে সাথে আমার মা আমার মুখের উপরে জোরে থাপ্পড় মেরে বলল, প্রথমে যতটা অসম্মান করিয়েছিস সেটা কি কম ছিল? লক্ষ্মী আন্টি মাকে থামিয়ে বলল, এভাবে মেরো না, এ এখন তোমাদের মেয়ে না, আমাদের বৌমা। কিন্তু তারপরেও আমি চুপ থাকলাম না আর সানিকে বললাম আমাকে এখনই এই সময় ডিভোর্স দেবে, চলো আমার সাথে কোর্টে। সানি আমার কথা শুনে হতবাক হয়ে গেল আর আমার হাত ধরে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। যখন ও ঘরের দরজা খুলল তখন আমি পাগলের মতো হয়ে গেলাম, কেননা ঘরের সমস্ত জায়গায় আমার ছবিতে ভর্তি। আমি ওকে জিজ্ঞেস করলাম, এইসব কি? তখন ও বলল, আমি আপনাকে আগে থেকেই ভালোবাসি। আপনি আমার কোনো টিনেজ ভালোবাসা নয়, বরং সত্যিকারের ভালোবাসা। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যখন আপনি অন্য কারোর জন্য নববধূ হয়েছিলেন তখন আমার মনে হয়েছিল যে আমি মরে যাব। আমার মন কাঁদতে থাকতো, সারা রাত ঘুম আসতো না। যখন সেই রঞ্জন বরযাত্রী নিয়ে এলো না তখন আমার মনে আশা জাগে। আমি আপনার সমস্ত কথা মেনেছি, তারপরেও আপনি আমার ভালোবাসা দেখতে পাননি। ওর এই সব কথা শুনে আমার খুব অদ্ভুত লাগছিল। এই রকম কথা রঞ্জনও বলতো, তারপরেও তো ও আমাকে ছেড়ে দিয়েছে। আমি নিজের কানের উপরে হাত রেখে দিলাম আর জোরে চিৎকার করতে লাগলাম যে এই সব আমার সাথে কি হচ্ছে। সানি তো মাত্র 16 বছরের, ও এখন অবধি কলেজেও ওঠেনি, তাহলে ও আমার ব্যাপারে এই ধরনের কথা কিভাবে ভাবতে পারে? আমার তো মনে হয়েছিল ও আমাকে টিচার রূপে রেসপেক্ট করে, কিন্তু আমি যদি জানতাম ওর মনের মধ্যে এইসব নোংরা চিন্তাভাবনা আছে তাহলে আমি কখনোই ওর গিফট নিতাম না। আমি বুঝতে পারছি না যে হৃদয়ের বোঝা আমি কার কাছে বলে হালকা করব। সবাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি সেখান থেকে নিজের ঘরের মধ্যে চলে এলাম আর নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিলাম। এখন রাত হয়ে গেছে আর আমার খিদেও পাচ্ছে, কেননা আমি সকাল থেকে কিছুই খাইনি। লক্ষ্মী আন্টি 1-2 বার এসে দরজা ধাক্কে ডেকেছিল, কিন্তু আমি কোনো জবাব দেইনি। এইবার আমি চাবি দিয়ে দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম দরজা খুলে সানি ভিতরে ঢুকলো। আমি তাড়াতাড়ি করে নিজের মুখ হাঁটুর মধ্যে লুকিয়ে নিলাম। ও আমার কাছে এসে বসে আমার কাঁধে হাত রাখলো, যেটা আমি ঝটকে সরিয়ে দিলাম। তখনই ও আমাকে বলতে লাগলো, আমার হাত এইভাবে ঠেলে সরিয়ে দিও না পায়েল, আমি তোমাকে ভালোবাসি আর আমি এই সম্পর্কটা পুরো মন থেকে পালন করতে চাই। আমি নিজেকে ভালো স্বামী প্রমাণ করতে চাই। সানির কথা শুনে আমার খুব রাগ হলো, তাই তখনই আমি ওকে কঠোর স্বরে বললাম, এখান থেকে চলে যাও। কিন্তু ও সেখানেই বসে রইল আর চাকরকে খাবার নিয়ে আসতে বলল। 10 মিনিট পরে চাকর খাবার নিয়ে এলো। এরপরে সানি হাতে করে খাবার আমার মুখের সামনে তুলে ধরল, কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম। আমার এই কাজ দেখে সানি আমার উপর রেগে বলতে লাগলো, চুপচাপ খাবার খেয়ে নাও। ওর গলার স্বর হঠাৎ করেই কঠোর হয়ে গেছিল। আমি ওর এই কঠোর স্বর শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে একটা আলাদাই ব্যাপার ছিল, যেটা দেখে আমার ভয় করতে শুরু করেছিল। তাই আমি চুপচাপ খাবার খেতে লাগলাম। ও ছোট ছোট মুঠ বানিয়ে আমার মুখে দিচ্ছিল আর আমি কিছু না বলে খেয়ে যাচ্ছিলাম। এখন আমার খিদে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি ওর সামনে কিছুই বলতে পারছি না। না জানি ও কিভাবে জানতে পেরে নিজেই নিজের হাত নামিয়ে নিল। এখন আমাদের প্রতিদিনের জীবন এভাবেই চলতে লাগলো। আমাদের মধ্যে কিছু কিছু কথা হতো, কখনো কখনো ঝগড়াও হয়ে যেত, কিন্তু বাকি সব কিছু ঠিকঠাকই চলছিল। ওর বাড়ির লোকেরা আমার খুব খেয়াল রাখতো আর ও নিজেও আমার খুব খেয়াল রাখতো। আমার সমস্ত ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখতো। এভাবেই অনেক দিন কেটে গেল আর এখন সানি 18 বছর হয়ে গেল আর ও কলেজে ভর্তিও হয়ে গেছে। আমি ওকে পরীক্ষার জন্য প্রস্তুত করিয়েছিলাম আর ও খুব ভালো মার্ক নিয়ে পাশ করে। এখন আমি ওর সাথে অনেকটা অ্যাটাচ হয়ে গেছি, বা এটা বলা ঠিক হবে যে আমার ওর অভ্যাস হয়ে গেছিল। যদিও আমাদের মধ্যে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি,
আর আমি এরকম কিছু চাইতামও না। হয়তো আমি এখনও সানিকে আমার ছাত্রই মনে করতাম, আর আমি চাইতাম সানি নিজের পায়ে দাঁড়াক। আমি তো আমার পড়াশোনা শেষ করতে পারিনি, কিন্তু আমি চাইতাম ও নিজের পড়াশোনা শেষ করুক। যদিও ওর বাবার নিজের ব্যবসা ছিল আর সেটা পরে সানিকেই সামলাতে হতো, কিন্তু আমি চাইতাম ওর নিজের নাম হোক, ও নিজে কিছু একটা করুক। না জানি সেই রাতে ওর কি হয়েছিল। আমি ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। সেই সময় ও পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। প্রথমে আমার মনে হলো এটা হয়তো নর্মাল, ও হয়তো নিজের কোনো খুশি আমার সঙ্গে শেয়ার করতে চায়। কিন্তু এরপরে ও যা কিছু করলো সেটা নর্মাল ছিল না, আমার জন্য তো একদমই না। ওর এই ব্যবহারে আমার হাত নিজে থেকেই উঠে গেল, আর আমি ওর গালের উপরে দাগ বসিয়ে দিয়েছিলাম। ও আমার হাতে থাপ্পড় খেয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ওর চোখ লাল হয়ে গেছিল। ওর জ্বলন্ত চোখ দেখে আমার ভয় করছিল, কিন্তু আমি চাইতাম না যে আমি ওর উপরে হাত উঠাই। আমি ব্যাস ওকে দূর করতে চাইছিলাম। আমি বললাম, সানি, আমি তোমার সঙ্গে এইরকম কোনো সম্পর্ক বানাতে চাই না। আমার এই কথাটা সানির খুব খারাপ লেগেছিল। তাই ও ভাঙা হৃদয়ে বলল, তাহলে তুমি কবে রেডি হবে? 2 বছর তো হয়ে গেছে আমাদের বিয়ে, তাহলে কি তুমি এখনও সেই রঞ্জনকে ভালোবাসো? এই কথা শোনার সাথে সাথে যেন আমার মাথায় বিস্ফোরণ হলো, আর আমি রেগে গিয়ে বললাম, এইটা কী ধরনের বাজে কথা বলছো সানি? নিজের সীমার মধ্যে থাকো। আমার সানির ওপর এত রাগ হয়েছিল যে আর একটু হলে হয়তো আমি সানির কিছু করে বসতাম, কিন্তু সানির কাছে যেন আমার কথার কোনো গুরুত্বই ছিল না। তাই তো ও খুব আরামসে বলল, আমি আমার সীমা জানি, তুমি আমার বউ, আর তোমার উপরে আমার অধিকার আছে। ওর কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, বলো, তুমি আমার কোন দায়িত্ব উঠাতে পারবে? আমার কোনো একটা খরচ তুমি চালাতে পারবে? নিজের বাবাকে ছাড়া তুমি আমাকে তার টাকাতে পালছো। তোমার নিজের কি আছে? নিজের পড়াশোনা অবধি শেষ করনি, তাহলে এখন বলো, এই সব করার পরে যে বাচ্চা হবে তাদের খরচা উঠাতে পারবে তুমি? তাদেরকে নিজের দমে পালতে পারবে? যদি না পারো তাহলে এখান থেকে বেরিয়ে যাও। আমি ওকে অনুভব করাতে চাইতাম যে শুধুমাত্র বিয়েতেই সব কিছু হয়ে যায় না। ওকে নিজের দায়িত্ব বুঝতে হবে। জীবনে সব কিছু সহজে পাওয়া যায় না। আমি চাই ও নিজের যোগ্যতায় সব কিছু পাক। আমি সানিকে একজন সফল ব্যক্তি রূপে দেখতে চাইতাম। এই কারণেই আমি ওকে নিজের কাছে আসতে দেইনি। আমার কথায় সানি খুব ভেঙে পড়েছিল, তাই ও কিছু না বলেই দরজা ধরম করে বন্ধ করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সেই রাতের পরেও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমার জন্য এটা ভালো ছিল যে এখন সানি নিজের পড়াশোনার দিকে মনোনিবেশ করেছে। ও নিজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কম করে দিয়েছে। সেই রাতের পরে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু সানি আমার সঙ্গে একটা শব্দও বলেনি। এরপরেও একদিন লক্ষ্মী আন্টির কাছে জানতে পারলাম যে সানি নিজের পড়াশোনার জন্য ইউকে যাচ্ছে। 10 দিন পরেই ওর ফ্লাইট। কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল, কারণ ও তো আমাকে নিজের সমস্ত ছোটোখাটো কথাও বলতো, কিন্তু এইবার ও এত বড় কথা আমার থেকে লুকিয়ে রাখলো কীভাবে? আমার মনে হয়েছিল হয়তো আন্টি আমার সাথে মজা করছে। ও আমাকে ছাড়া থাকতে পারতো না, তাহলে ও ইউকে কিভাবে যেতে পারে? আমি আন্টির কথা সিরিয়াসলি নেইনি, কিন্তু এরপরে আমি ঘরে ওর ব্যাগ দেখলাম, আর সেখানে ওর টিকিটও পড়েছিল। সানি এখন ঘরেও আসতো না, ও শুধু নিজের কাপড় বদলাতে আর ফ্রেশ হতে আসতো। সানির যাওয়ার কথা ভেবে আমার খুব অদ্ভুত লাগছিল। মনে হঠাৎ করে টেনশন এসে গেল। সেই দিন আমি বুঝতে পারলাম যে আপনাকে ভালোবাসে আর আপনার খেয়াল রাখে সে যখন আপনার জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তখন সেটা কতটা কষ্টদায়ক হয়। আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু সানিকে বলতে পারছিলাম না। সেই রাতেও আমার ঘুম আসছিল না, আর আমি না চাইতেও সানির ব্যাপারে ভাবছিলাম। তখনই হঠাৎ ঘরের দরজা খোলার আওয়াজ এলো, আর আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। সানি রাত 3টার সময় ঘরের মধ্যে এলো, আর আলমারির দিকে এগিয়ে গিয়ে সেখান থেকে নিজের কাপড় বের করে আমার দিকে না তাকিয়েই বাথরুমের দিকে যাচ্ছিল। তখনই আমি গিয়ে ওর সামনে দাঁড়িয়ে গেলাম, আর ওকে জিজ্ঞেস করলাম, এটা দেখে আমার ভালো লাগছে না যে তুমি আমাকে ইগনোর করছো। এইসব কেন করছো সানি? তুমি কি সত্যি বাইরে যাচ্ছ? আমার কথা শুনে সানি খুব কঠোর স্বরে বলল, এইটাই তো তুমি চাও। আমি ওকে আটকাতেও চাইতাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কিভাবে, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন ও আমাকে বলতে লাগলো, আমার তো মনে হয়েছিল যেভাবে আমি জীবন কাটাচ্ছি সেটাই ঠিক, কিন্তু তুমি সত্যিই বলেছিলে যে আমাকে জীবনে কিছু করতে হবে, আমাকে যোগ্য হতে হবে। প্রেম ভালোবাসা তো প্রতিটি সফল ব্যক্তিই পেয়ে যায়,
কিন্তু সফলতা পাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়। ও এইটুকু বলেই সেখান থেকে চলে গেল। আর আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম না সানি কি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে যাচ্ছে, নাকি ও বুঝতে পারছে না যে কাজও করতে যাচ্ছে। সেটা শুধু ইমোশনাল কাজ ছাড়া কিছুই না। কয়েকদিন হয়ে গেছে সানি চলে গেছে, আর আমার জীবন নরক হয়ে গেছে। আর নিজের জীবনকে নরক আমি বানিয়েছিলাম। আমি সকলের মধ্যে থেকেও নিজেকে একলা অনুভব করতাম। আমার দিন আর রাত না জানি কীভাবে কাটছিল। এখন আমার কাছে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। ব্যাস, আমি বেঁচে আছি। কখনো কখনো আমি নিজের একাকিত্বে বিরক্ত হয়ে নিজের বাবা মায়ের বাড়িতে চলে যেতাম, কিন্তু তারপরেও আমার মনে হতো যেন আমি নিঃসঙ্গ। এভাবেই আমার জীবনে 10 বছর কেটে গেছে। রঞ্জন আমাকে পুরো দমে শেষ করে চলে গেছিল, আর বাকি জীবন সানি আমাকে বিয়ে করে শেষ করে গেছে। সানি নিজের পড়াশোনা শেষ করে নিয়েছে, আর এখন ও একজন হার্টের সার্জেন্ট হয়ে গেছে। ওর পোশাক আশাক, চিন্তাভাবনা, কথা বলার ধরন সব কিছু বদলে গেছে। ও কখনো কখনো আন্টিকে ভিডিও কল করতো, আর আমি ওকে আড়াল থেকে দেখে নিতাম। ও এখন আরও হ্যান্ডসাম আর সুপুরুষ হয়ে উঠেছে। ওর বাবা ওকে 1.5 বছর থেকে ফিরে আসার জন্য বলছে, কিন্তু ও তার কথা এড়িয়ে যেত। এখন লক্ষ্মী আন্টির শরীর খুবই খারাপ থাকতে শুরু করেছে। ডাক্তার তার হার্ট সার্জারি করার বুদ্ধি দিল, আর সে তার এই সার্জারি নিজের ছেলে সানিকে দিয়ে করতে চাইতো। তাই তিনি আমাকে বলেছিলেন আমি যেন সানিকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনি। আন্টি সানিকে ভিডিও কল লাগিয়ে আমাকে ধরিয়ে দিলেন, কিন্তু আমি ফোনে যা দেখলাম সেটা আমার মাথা খারাপ করার জন্য যথেষ্ট। সেই বাড়িতে সানির 2টো বাচ্চা ছিল, তার মধ্যে একটি বাচ্চা কল উঠেছিল। আমি যখন সানির ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন সেই বাচ্চাটা আমাকে বলল যে বাবা দাদার সঙ্গে খেলছে। তাহলে সানি এখান থেকে গিয়ে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, আর আমি পাগলির মতো 10 বছর ধরে ওর অপেক্ষা করছি। এইসব ভেবে আমার খুব কান্না পাচ্ছিল, কিন্তু আমি নিজের উপরে কন্ট্রোল করে তাকে শুধু লক্ষ্মী আন্টির শরীরের ব্যাপারে বলে তাড়াতাড়ি করে ফোন কেটে দিলাম। ভিডিও কল কাটার সাথে সাথে আমি কান্না করতে লাগলাম। কান্না করে করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে ও আমার সাথে এই সব কীভাবে করতে পারে। ও তো আমাকে ভালোবাসতো, তাহলে কি সানি রঞ্জনের মতোই? সেও কি আমাকে ধোঁকা দিয়েছে? তাহলে কি আমি সবার কাছে এসবই ডিজার্ভ করি? আমি কি এতটাই খারাপ? সেদিন কান্না করে করে আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু এখন আমি ভেবে নিয়েছি যে আমি কখনোই কারোর জন্য বসে থাকবো না। এখন আমি নিজেকে শক্ত সামর্থ্য বানাবো। সানি এখান থেকে যাওয়ার পরে আমিও নিজের পড়াশোনা কমপ্লিট করে নিয়েছিলাম, আর এখন আমি চাইতাম আমি চাকরি করব, আর নিজের সমস্ত খরচা নিজেই উঠাবো। আমি ভেবে নিয়েছি যে এখন কারো কাছ থেকেই কোনো আশা রাখবো না, আর সানিকে চিরজীবনের জন্য ছেড়ে দেব। এসবই ভাবতে ভাবতে আর কান্না করতে করতে সেই রাতে ঘুমিয়ে গেলাম। কিন্তু সকালে উঠে দেখলাম বাড়ির পরিবেশই বদলে গেছে। সানির ফিরে আসার খবরে সবাই খুব খুশি, আর লক্ষ্মী আন্টি যেন নিজের সমস্ত কষ্ট ভুলে গিয়েছে। আমার বাবা মাও এসেছিল, তারাও নিজের জামাইয়ে ফিরে আসা আর তারা সফলতার উপরে খুব খুশি ছিল। পরের দিন সকালে সানি বাড়িতে এলো, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করার জন্য নিজের ঘর থেকে বাইরে বেরোইনি। ও নিজের সাথে নিজের পরিবারকেও নিয়ে এসেছে, যার মধ্যে একটা খুব সুন্দর মেয়ে আর একটা খুব সুন্দর ছেলে ছিল। হয়তো তাদের মা আসেনি, এই কথা আমাকে বাড়ির চাকরানি বলেছিল, কেননা আমি এখনও অবধি নিজের ঘর থেকে বাইরে বেরোইনি। আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে কেউ কি আমার কথা জিজ্ঞেস করেছিল? তখন সে নাতে মাথা নাড়িয়ে দিল। এখন রাতের খাবারের সময় হয়ে গেছে, কিন্তু আমাকে ডাকার জন্য কেউই এলো না। তাই আমি নিজেই খাবারের টেবিল নিয়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সবাই নিজের মধ্যে কথা বলতে ব্যস্ত। আমাকে দেখে শানিবাস কেমন আছে জিজ্ঞেস করলো, আর আরামসে নিজের খাবার খেতে লাগলো। এসব দেখে আমার কান্না তো আসছিল, কিন্তু আমি নিজের ওপরে কন্ট্রোল করে নিলাম। সেই বাচ্চাগুলোকেও আমার বিষের মতো লাগছিল। নিজের খাবার অর্ধেক খেয়ে উঠে যেতে শুরু করলাম। তখনই সানি আমাকে থামিয়ে দিয়ে বলল, পায়েল, খাবার শেষ করে যাও, এভাবে খাবার নষ্ট করতে হয় না। আমি ওর কথা না শোনার মতো করে নিজের ঘরে চলে গেলাম। একটু পরেই সেই বাচ্চা মেয়েটা আমার ঘরে এসে বলতে লাগলো, মাম্মি, এরকম খাবার ফেললে ভগবান কষ্ট পায়। এরপরে সে আমার হাতের ওপর নিজের ছোট হাত রাখলো আর আমাকে টেনে সাথে যাওয়ার জন্য বলতে লাগলো। আমি ওর হাত নিজের হাত থেকে ছাড়িয়ে দিলাম আর ওকে বললাম, তুমি যাও, নিজের বাবার কাছে যাও, আমি আর খাবো না।
কিন্তু সেও খুব জেদি, আমাকে নিজের সাথে নিয়ে গিয়েই ছাড়ল। যখন আমি নিচে গেলাম তখনও সবাই সেখানেই বসেছিল, কিন্তু সবার খাওয়া হয়ে গেছিল আর আমার প্লেট সেরকমভাবেই রাখা ছিল। আমি নিজের জায়গায় বসে খাবার খেতে লাগলাম। সানি আর চোখে আমাকে দেখে যাচ্ছিল। এরপরে বলল, আজকাল কি চলছে তোমার জীবনে? সানির এই প্রশ্ন আমাকে কিছুটা অদ্ভুত লাগলো, তবুও আমি চুপ থাকলাম। কিন্তু সানি বারবার কথা বলার জন্য আমাকে উস্কাচ্ছিল। তাই আমি রেগে গিয়ে তাকে বললাম, তুমি নিজের কাজ নিয়ে থাকো, নিজের ফ্যামিলির উপরে ধ্যান দাও, যাদের তুমি বাইরে থেকে নিয়ে এসেছো। আমার কথা শুনে সানি নরম স্বরে আমাকে বলল, পায়েল, ভদ্রভাবে কথা বলো, বাচ্চারা সামনে বসে আছে। তো আমি কি করব? ওরা তোমার সন্তান, ওদের সাথে আমার কোনো লেনদেন নেই। নিজের বাচ্চাকেই নিজের কাছেই রাখো আর আমাকে ডিভোর্স দিয়ে দাও, আর নিজের এই বাচ্চাদেরকেও আমার থেকে দূরে রাখবে। আমি এই সব বলে ডাইনিং রুম থেকে বাইরে বেরিয়ে বাড়ির বাইরে এসে গেলাম। আমার খুব কান্না পাচ্ছিল, আর না জানি আমি কান্না করতে করতে কোথায় যাচ্ছিলাম। তখনই সানি আমার পিছন পিছন বাইরে এলো। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম। হঠাৎ ও আমার হাত ধরে নিচের দিকে টেনে বলল, ভেতরে সবার সামনে এটা কি ধরনের কথা বলে এসেছো তুমি? তোমার একটুও জ্ঞান নেই যে ভেতরে বাচ্চারা ছিল, তারা কি ভাববে? সানির এখনও নিজেদের বাচ্চার চিন্তা। এসব ভেবে আমার খুব খারাপ লাগছিল। তাই আমি শক্ত স্বরে বললাম, যাই ভাবুক না কেন, তোমার বাচ্চারা, তাতে আমার কি? আমার মন চাইছিল যেন আমি সানিকে মেরে ফেলি। সানি বলল, পায়েল, বাড়িতে চলো, এখানে তামাশা করার কোনো দরকার নেই। এই কথা বলে সানি আমার হাত শক্ত করে ধরে আমাকে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ও আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বেডের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। সানি, এটা কি ধরনের অসভ্যতা? আমি তোমার কোনো চাকর না যে তুমি আমার সাথে এরকম করতে পারো। আমি যত রেগে সানির সাথে কথা বলছিলাম, সানি ততই নরম স্বরে আমার সাথে কথা বলছিল। এরপরে ও আমাকে বোঝাতে লাগলো, আমি জানি তুমি আমার চাকর না, আর না তো আমি তোমাকে চাকর বানাতে পারবো। আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, আর তুমি সবসময় আমার ভালোবাসার ফায়দা উঠিয়েছ। সানির এই অভিযোগ শুনে আমি হতবাক হয়ে গেলাম আর বললাম, হ্যাঁ, এখন আমিও জেনে গেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এই যে দুটো বাচ্চা নিয়ে এসেছো, এইরাই তো তোমার ভালোবাসার প্রমাণ। আমার কথা শুনে ও আমাকে বলল, কি বলতে চাইছো তুমি? আমিও কঠোর স্বরে বললাম, তুমি আমাকে ছাড়াই পরিবার বানিয়ে নিয়েছো, বিয়ে করে নিয়েছো, বাচ্চাও জন্ম দিয়ে দিয়েছো, আর আমি এখনও অবধি এখানেই আছি। আজকে আমার সানির উপরে অনেক অভিযোগ ছিল। কোনো কিছু চিন্তাভাবনা না করেই আমি সব কিছু বলছিলাম। হয়তো আমি নিজের হৃদয়ের বোঝা হালকা করতে চাইতাম। আমি ওকে সেই সমস্ত কথা বলতে চাইতাম যে আমি ওকে ছাড়া কিভাবে সময় কাটিয়েছি। সারা রাত আমি ঘুমাতে পারিনি। যদি ও আমাকে এতটাই ভালোবাসতো, তাহলে আমাকে এই রকম কান্না করা অবস্থায় ফেলে রেখে গেল কেন? আমার কথা শুনে সানি অস্বস্তিতে পড়ে গেল আর আমাকে বলতে লাগলো, জানি পায়েল, আমি ভুল করেছি, কিন্তু আমারও সেই কথাটা খুব খারাপ লেগেছিল যখন তুমি আমাকে অবজ্ঞা করেছিলে। আমি কি এটা ডিজার্ভ করতাম? হ্যাঁ, আমি মানছি যে আমি ইনকাম করতে পারতাম না, কিন্তু আমি তোমার ভালোবাসা পেতে চাইতাম। কিন্তু তোমার আমাকে দূরে ঠেলে দেওয়া আমাকে ভেঙে দিয়েছিল। তাই তো আমি এসব করে ফেলেছি। জানি তুমি এই 10 বছরে অনেক কষ্ট সহ্য করেছো। যতটা কষ্ট তুমি পেয়েছো তার থেকে অনেক বেশি ছটফট আমি করেছি, কারণ তুমি তো আমাকে ভালোবাসতে না। কিন্তু আমি তোমার ভালোবাসায় পাগল ছিলাম। আর এরা আমার বাচ্চা না, আমার বন্ধুর বাচ্চা। ওদের মা বাবার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, তাই তখন থেকেই ওরা আমার সাথে থাকে। 3 বছর হয়ে গেছে আমার সাথে এদের থাকা। এদের সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি। সানির কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। 10 বছরের দূরত্ব 10 মিনিট পার হতে পারে না। তাই আমি বললাম, তুমি মিথ্যা কথা বলছো আমাকে। আমি জানি কয়েকদিনের মধ্যেই এদের মাও এখানে এসে যাবে, আর তুমি আমাকে ছেড়ে দেবে। আমার কথা শুনে সানি নিজের পকেট থেকে মোবাইল বের করলো আর আমাকে সেই বাচ্চাদের মা বাবার ফটো দেখাতে লাগলো। সেগুলো দেখে আমার বিশ্বাস হয়ে গেছিল, আর এভাবেই আমাদের মিল হয়ে গেল। আর সেই রাতে আমরা সেই সমস্ত সীমা পার করে ফেলেছিলাম, যেটার জন্য এত বছর ধরে দুজনেই ছটফট করছিলাম। এখন আমাদের জীবন খুব ভালোভাবে কাটছে। মিতা আর সিদ্ধার্থ সেই বাচ্চাদের নাম, যাদেরকে সানি নিয়ে এসেছিল। এখন তারাও বড় হয়ে গেছে। আজকে ওদের 6-এর রেজাল্ট বেরিয়েছে, আর আমাদের নিজেদের একটা মেয়েও হয়েছে। আমি আমার জীবনে খুব খুশি আর নিজেকে খুব লাকি মনে হয় যে আমি সানিকে পেয়েছি। মানুষের কপালে যা লেখা থাকে মানুষ সেইটাই পায়।
রঞ্জন আমার কপালে লেখা ছিলই না, এই কারণে আমি সানিকে পেয়েছি। যদিও ও আমার থেকে বয়সে ছোট, কিন্তু ও সবসময় আমার সাথ দিত আর আমার সমস্ত ইচ্ছা পূরণ করত। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, সে যেন সবাইকে সানির মতো স্বামী দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ভালো ভালো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।